আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার টপিক কোলিনার্জিক অ্যাগনিস্ট। কোলিনার্জিক অ্যাগনিস্টের মধ্যে কোলিনার্জিক অ্যাগনিস্ট বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে কোলিনার্জিক নার্ভাস সিস্টেমের মধ্যে কী কী কম্পোনেন্ট আছে। কোলিনার্জিক নার্ভাস সিস্টেমের মধ্যে আছে কোলিনার্জিক নার্ভ, কোলিনার্জিক নিউরোট্রান্সমিটার্স, কোলিনার্জিক রিসেপ্টরস আর কিছু কোলিনার্জিক ড্রাগস। তো কোলিনার্জিক নার্ভ জিনিসটা কি? কোলিনার্জিক নার্ভটা হচ্ছে দ্য নার্ভ হুইচ অন স্টিমুলেশন রিলিজ অ্যাসিটাইলকোলিন অথবা এসিএইচ ইজ কল্ড কোলিনার্জিক নার্ভ। তো যেসব নার্ভগুলো স্টিমুলেশন পেলে অ্যাসিটাইলকোলিন নামক যে নিউরোট্রান্সমিটারটা এটা রিলিজ করে সেগুলো হচ্ছে কোলিনার্জিক নার্ভ। তো কোলিনার্জিক নার্ভের কিছু এক্সাম্পল আছে, কোথায় কোথায় থাকে আর কি। অল প্রি গ্যাংলিওনিক অটোনমিক ফাইবার, সকল অটোনমিক ফাইবারের প্রি গ্যাংলিওনিক ফাইবারে থাকে। অটোনমিক নার্ভাস সিস্টেমের প্রি গ্যাংলিওনিক ফাইবারগুলোতে সবগুলোতেই থাকে। এছাড়াও অল পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাটিক ফাইবার, প্যারাসিম্প্যাটিক ফাইবারের পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাটিক নার্ভাস সিস্টেমের পোস্ট গ্যাংলিওনিক ফাইবারে থাকে। এছাড়াও ফিউ পোস্ট গ্যাংলিওনিক ফাইবার দ্যাট সাপ্লাই সোয়েট গ্ল্যান্ড, ব্লাড ভেসেলস অফ স্কেলেটাল মাসল অ্যান্ড ইরেক্টর পিলি মাসল। ইরেক্ট্রোপিলিটা হচ্ছে সাধারণত আমাদের লোমের গোড়ায় থাকে, যে মাসলটা যেটা লোমকে খাড়া করে সেটা হচ্ছে ইলেকট্রোপিলি মাসল। A few post ganglionic fiber that supply sweat gland, skeletal muscle sweat gland এবং blood vessels সাপ্লাই দেয় এবং ইরেক্ট্রোপিলি মাসলে সাপ্লাই দেয়। নার্ভ সাপ্লাইং দ্য অ্যাড্রেনাল মেডুলা, অ্যাড্রেনাল মেডুলাতে সাপ্লাই দেয়। এখন কোনটাতে কোন রিসেপ্টর আছে সেগুলো আমরা পরে পড়ব। সোম্যাটিক মোটর নার্ভ সাপ্লাইং দ্য স্কেলেটাল মাসল, স্কেলেটাল মাসলে সোম্যাটিক নার্ভ সাপ্লাই, সোম্যাটিক মোটর নার্ভ সাপ্লাই যেখানে দিচ্ছে সেখানে আছে কোলিনার্জিক নার্ভ। সার্টেন নিউরনস অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, কিছু ব্রেন স্পাইনাল কর্ডে কিছু নিউরনে আছে। তা আরেকবার দেখি, অল প্রি গ্যাংলিওনিক অটোনমিক ফাইবার্স, অল পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাটিক ফাইবার্স, ফিউ পোস্ট গ্যাংলিওনিক ফাইবার দ্যাট সাপ্লাই সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড ব্লাড ভেসেলস অফ দ্য স্কেলেটাল মাসল অ্যান্ড ইরেক্ট্রোপাইলি মাসল। Nerve supplying the adrenal medulla, somatic motor nerve supplying the skeletal muscle, certain neurons of brain and spinal cord. কোলিনার্জিক নিউরনের স্ট্রাকচারটা এখানে দেখানো হয়েছে, মানে অ্যাসিটাইলকোলিনের স্ট্রাকচার দেখানো হয়েছে। অ্যাসিটাইলকোলিনের মধ্যে থাকবে কোলিন এবং অ্যাসিটাইল এবং কোলিন অ্যাস্টার লিঙ্কেজের মাধ্যমে যুক্ত থাকবে। এখানে এরপরে সিনথেসিস অফ অ্যাসিটাইলকোলিন, অ্যাসিটাইলকোলিনের সিনথেসিস সম্পর্কে বলা হয়েছে। তো অ্যাসিটাইলকোলিনের সিনথেসিসটা আমরা বোঝার সুবিধার জন্য 3টে স্টেপে ভাগ করছি। তো প্রথম স্টেজে কী হবে? প্রথম স্টেজে হচ্ছে কোলিন ইজ ট্রান্সপোর্টেড ইনটু দ্য প্রিসিন্যাপটিক নার্ভ টার্মিনাল বাই সোডিয়াম ডিপেন্ডেন্ট কোলিন ট্রান্সপোর্টার। সোডিয়াম ডিপেন্ডেন্ট কোলিন ট্রান্সপোর্টারের মাধ্যমে কোলিন সেটা হচ্ছে প্রিসিন্যাপটিক নার্ভ টার্মিনালের মধ্যে ঢুকবে। তো এই প্রসেসটাকে আমরা হেমিকোলিনিয়াম একটা ড্রাগ আছে, সেই ড্রাগটা দিয়ে বন্ধ করে দিতে পারি, যার ফলে কি হয়ে যাবে, যার ফলে এই প্রসেসটা হবে না, যার ফলে রেট লিমিটিং স্টেপ ইজ অ্যাসিটাইলকোলিন সিনথেসিস। অ্যাসিটাইলকোলিন সিনথেসিসে তখন হবে না, যার ফলে এটা আমরা বলতে পারি এটা অ্যাসিটাইলকোলিনের একটা অ্যাসিটাইলকোলিনের রেট লিমিটিং স্টেপ বা রেট লিমিটিং প্রসেস আমরা বলতে পারি। সেকেন্ড স্টেপে কী হয়? সেকেন্ড স্টেপে ওই যে কোলিনটা ঢুকলো, সেই কোলিনটা প্রিসিন্যাপটিক নার্ভ টার্মিনালের মধ্যে যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমের মধ্যে চলে আসবে। এরপর সাইটোপ্লাজমের মধ্যে অ্যাসিটাইলকোলিনটা সিনথেসাইজড হবে। কীভাবে সিনথেসাইজড হবে? এখানে কাঁচামাল হচ্ছে কোলিন এবং অ্যাসিটাইল-কোয়ে। কোলিন এবং অ্যাসিটাইল-কোয়ে একসাথে যুক্ত হয়ে অ্যাসিটাইলকোলিন তৈরি করবে। এখন অ্যাসিটাইলকোলিন তৈরি হওয়ার জন্য কোলিন আর অ্যাসিটাইল-কোয়ে একসাথে যুক্ত হয়ে এমনি একসাথে যুক্ত হয়ে যাবে না, এখানে একটা এনজাইম লাগবে। সেই এনজাইমটার নাম হচ্ছে কোলিনেস্টারেজ এনজাইম। সে কোলিনেস্টারেজ ট্রান্সফারেজ এনজাইম, কোলিনেস্টারেজ ট্রান্সফারেজ এনজাইম বা সংক্ষেপে CHAT। এরপর থার্ড স্টেপ সেটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এরপরে দেন ট্রান্সপোর্ট ইনটু দ্য স্টোরেজ ভেসিকল। এরপর এটা স্টোরেজ ভেসিকলের মধ্যে ঢুকে যাবে এবং সেটা সেকেন্ডারি ক্যারিয়ার VAT এর মাধ্যমে স্টোরেজ ভেসিকলের মধ্যে ঢুকে যাবে। দিস ক্যান বি ইনহিবিটেড বাই, এই প্রসেসটা আমরা আবার বন্ধ করে দিতে পারি, ভ্যাসামিকল দিয়ে বন্ধ করে দিতে পারি। আচ্ছা, এরপর রিলিজ অফ অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন তো তৈরি হলো ভেসিকলের মধ্যে, এখন এই ভেসিকল থেকে এটা সিন্যাপটিক ক্লেফটের মধ্যে কীভাবে রিলিজ হবে সেই প্রসেসটা এরপর বলা হয়েছে। রিলিজ অফ অ্যাসিটাইলকোলিন, অ্যাসিটাইলকোলিনটা রিলিজ হওয়ার জন্য প্রথমে আমাদেরকে একটা অ্যাকশন পোটেনশিয়াল আসতে হবে এবং সেই অ্যাকশন পোটেনশিয়ালটার সিগন্যালটা অবশ্যই প্লাটো লেভেল, একটা নির্দিষ্ট বেজ লেভেলের উপরে যেতে হবে। অ্যাকশন পোটেনশিয়াল রিচেস দ্য নার্ভ টার্মিনাল অ্যান্ড ট্রিগার্স সাফিসিয়েন্ট ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম 2+ থ্রো ক্যালসিয়াম চ্যানেল। এরপর ইনক্রিজ ইন ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম causes fusion in the vesicle with the surface membrane. Release of acetylcholine with
co-transmitters that take place into the junction cleft by exocytosis. This step can be blocked by botulinum toxin. After release from the nerve ending of acetylcholine, molecules may bind and activate cholinergic receptor to produce action. তো জিনিসটা কি বললো, সে রিলিজটা কীভাবে হবে, ওই যে অ্যাসিটাইলকোলিনটা ভেসিকলের মধ্যে জমা হয়েছে, এখন কি হবে, এখন অ্যাকশন পোটেনশিয়াল একটা আসবে। অ্যাকশন পোটেনশিয়াল সিগন্যালটা অবশ্যই শক্তিশালী হতে হবে, প্লাটো লেভেলের উপরে যেতে হবে, তাহলে কি হবে, তাহলে ক্যালসিয়াম ইনফ্লাক্স, ক্যালসিয়াম যে চ্যানেলটা সেটা হচ্ছে খুলে যাবে। খুলে গেলে কি হবে, সেখানে ক্যালসিয়ামের ইনফ্লাক্স হবে, বাইরে থেকে ক্যালসিয়াম ভিতরে ঢুকবে। যখন বাইরে থেকে ক্যালসিয়াম ভিতরে ঢুকবে তখন ক্যালসিয়ামটা কী করবে, ক্যালসিয়াম ওই ভেসিকল যার মধ্যে অ্যাসিটাইলকোলিন আছে সেই ভেসিকলটাকে প্রিসিন্যাপটিক নিউরন বা সারফেস মেমব্রেন বা নিউরনের যে প্রিসিন্যাপটিক মেমব্রেন, সেই মেমব্রেনের সাথে ফিউজ হতে বাধ্য করবে বা ফিউজ করতে হেল্প করবে। এরপরে ফিউজ হয়ে গেল, ফিউজ হওয়ার পরে আস্তে আস্তে এক্সোসাইটোসিসের প্রক্রিয়ায় বাইরে বের করে দেবে অ্যাসিটাইলকোলিনের যে ভেসিকলটা সেটা বাইরে বের করে দেবে। বাইরে বের করে দিলে অ্যাসিটাইলকোলিনটা বাইরে মুক্ত হয়ে যাবে, মানে অ্যাসিটাইলকোলিনটা তারপরে হচ্ছে ওই ভেসিকল থেকে বের হয়ে মুক্ত হয়ে যাবে। এখন এই যে অ্যাসিটাইলকোলিনটা বাইরে এক্সোসাইটোসিস প্রক্রিয়া বের হয়ে যাচ্ছে, এটাকে আমরা একটা বোটুলিনাম টক্সিন দিয়ে এটা সাধারণত এটা বন্ধ হয়ে যেতে পারে, রিলিজটা বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে অ্যাসিটাইলকোলিন তৈরি হবে। আফটার রিলিজ ফ্রম দ্য নার্ভ এন্ডিং অ্যাসিটাইলকোলিন মলিকুলস মে বাইন্ড অ্যান্ড অ্যাক্টিভেট কোলিনার্জিক রিসেপ্টর। এরপরে যখন অ্যাসিটাইলকোলিন মানে অ্যাসিটাইলকোলিন বা কোলিনার্জিক নিউরোট্রান্সমিটার যখন বের হলো, এরপরে এই কোলিনার্জিক নিউরোট্রান্সমিটারটা বাইন্ড করবে কোলিনার্জিক রিসেপ্টরের সাথে বাইন্ড করলে তখন একটা অ্যাকশন পাওয়া যাবে। এরপর হচ্ছে অ্যাসিটাইলকোলিন যে সিক্রেট হলো এবং এই কাজ করলো, অ্যাকশন করার পরে কি সিক্রেট হতে থাকবে আর কাজ করতে থাকবে না, একটা সময় এর অ্যাসিটাইলকোলিন তৈরি হওয়া বন্ধ হতে হবে এবং এর ফাংশনটা টার্মিনেট হতে হবে, বন্ধ হতে হবে। তো এটা কীভাবে করবো আমরা, এটা হওয়ার জন্য আমাদের ন্যাচারালি সৃষ্টিকতা একটা প্রসেস দিতে, সেটা হচ্ছে হাইড্রোলাইসিস অফ অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিনটা আমাদের বডিতে হাইড্রোলাইসিস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অ্যাসিটাইলকোলিন মলিকুলস আর স্প্লিটেড ইনটু কোলিন। অ্যাসিটাইলকোলিন যেটা আমরা দেখলাম যে কোলিনাস্টারেজ ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে কোলিন এবং অ্যাসিটাইল-কোয়ে একসাথে যুক্ত অ্যাসিটাইল-কোলিন তৈরি করছিল। আবার একইভাবে অ্যাসিটাইলকোলিনটা ভেঙে যাবে একটা এনজাইমের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাসিটাইল-কোলিনাস্টারেজ এনজাইম। অ্যাসিটাইল-কোলিনাস্টারেজ এনজাইমের মাধ্যমে অ্যাসিটাইলকোলিনটা ভেঙে কোলিন হবে এবং অ্যাসিটেট হবে। আগে কোলিন এবং অ্যাসিটাইল-কোয়ে থেকে আমরা পেয়েছিলাম অ্যাসিটাইল-কোলিন, কিন্তু যখন ভাঙবে তখন কিন্তু এখানে অ্যাসিটাইল-কোয়ে পাবো না, আমরা কোলিনের সাথে এখানে অ্যাসিটেট পাবো। এই অ্যাসিটেট যেটা সেটা হচ্ছে এখানে ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু যে কোলিন যেটা সেটা আবার ওই অ্যাসিটাইল-কোয়ের সাথে যুক্ত হয়ে আবার নতুনভাবে অ্যাসিটাইল-কোয়ে তৈরি করবে, অ্যাসিটাইল-কোলিন তৈরি করবে, সিনথেসিস করবে, আর আমরা দেখতে পাচ্ছি অ্যাসিটেটটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এনজাইম অ্যাসিটাইল-কোলিনাস্টারেজ এনজাইম। এই আসলে কোলিনাস্টারেজ এনজাইম দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসিটাইল-কোলিনাস্টারেজ এনজাইম, একটা হচ্ছে সিউডো কোলিনাস্টারেজ এনজাইম, বা যেটাকে আরেকটা নামে ডাকা হয় বিউটাইল-কোলিনাস্টারেজ এনজাইম। তো অ্যাসিটাইল-কোলিনাস্টারেজ এনজাইমটা কোথায় থাকে, এটা হচ্ছে অনলি মেটাবলাইজ অ্যাসিটাইলকোলিন ফাউন্ড ইন দ্য সিনাপটিক ক্লেফট। সিনাপটিক ক্লেফটের মধ্যে যে এক্সোসাইটোসিস প্রক্রিয়া যেই ভেসিকলটা আসলে এবং সেই ভেসিকলের মধ্যে অ্যাসিটাইলকোলিন আছে বা কোলিনার্জিক নিউরোট্রান্সমিটার আছে, তাদের উপরে শুধুমাত্র কাজ করবে। কোলিনার্জিক নার্ভ এন্ডিং, আরবিসি এবং প্লাসেন্টা নিউরনগুলোর মধ্যে মেনলি কাজ করবে। আর একটা হচ্ছে সিউডোকোলিনাস্টারেজ বা বিউটাইল-কোলিনাস্টারেজ। এটা হচ্ছে আমাদের বডিতে সব ড্রাগগুলো থাকে তাদেরকে মেনলি হচ্ছে মেটাবোলাইজড করে দেয়। মেটাবোলাইজড মেনলি আদার ড্রাগস অ্যান্ড ফাউন্ড ইন প্লাসেন্টা। এগুলো সাধারণত প্লাসেন্টা, লাং, গ্লিয়াল সেল, গাট মিউকোসা, লিভার, মেনি আদার অর্গান টিস্যুতে এগুলো পাওয়া যায়। এন্ড প্লাজমা সেল তো সবাই বোঝে, বি লিম্ফোসাইটটা যখন মোটা হয় তখন সেটা প্লাজমা সেল হয়। লাং, গ্লিয়াল সেলটা বুঝতে হবে। গ্লিয়াল সেল হচ্ছে আমাদের মস্তিষ্কের কিছু সাপোর্টিভ টিস্যু থাকে যেগুলো মস্তিষ্কের বিভিন্ন সিএসএফ তৈরি করে এবং ব্রেনের পুষ্টি পদার্থ যোগান দেয় আর কি। তো এগুলো আছে কিছু, যেমন হচ্ছে মাইক্রোসাইট, গ্লিয়াল সেল, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, অ্যাপেন্ডাইমা, এই সেলগুলো আছে। এর মধ্যে গ্লিয়াল সেল একটা। গ্লিয়াল সেলটা কোলিনাস্টারেজ এনজাইম, গ্লিয়াল সেলে আসলে সিউডোকোলিনাস্টারেজ এনজাইম বা বিউটাইল কোলিনাস্টারেজ এনজাইম পাওয়া যায়। এছাড়াও গাট মিউকোসাতে পাওয়া যাবে, লিভার পাওয়া যাবে, মানে আদার টিস্যুতে পাওয়া যাবে।
থেরাপিউটিক ভ্যালু অফ অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন যে আমরা ড্রাগ হিসেবে যদি ইউজ করি তাহলে থেরাপিউটিক ভ্যালুটা কেমন? থেরাপিউটিক ভ্যালুটা খুবই কম। কেন খুবই কম? কারণ হচ্ছে বিকজ ইট ইজ র্যাপিডলি হাইড্রোলাইজড, খুব দ্রুতই বডিতে ধ্বংস হয়ে যেতে পারে। বডিতে তৈরি হলে অ্যাসিটাইলকোলিন খুব দ্রুতই আবার ওই যে অ্যাসিটাইলকোলিনেস্টার এনজাইম মাধ্যমে খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে, হাইড্রোলাইসিস হয়ে যাবে, থাকবে খুব কম। এই জন্য থেরাপিউটিক ফাংশনও খুব কম দেখাবে। ডিফিউজ অ্যাকশন এছাড়াও এর ফাংশনটা ডিফিউজ অ্যাকশন দেখা যায়, মানে পিন পয়েন্ট ফাংশন পাওয়া যায় না, ডিফিউজ ফাংশন পাওয়া যায়। ডিফিউজ অ্যাকশন অ্যাজ নো স্পেসিফিক অ্যাকশন অ্যাক্টস অ্যাজ মাস্কারিনিক অ্যান্ড নিকোটিন রিসেপ্টর। মাস্কারিনিক রিসেপ্টর নিকোটিন রিসেপ্টর দুটো হিসেবে কাজ করে। আচ্ছা, ফেট অফ অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন এরপরে ভেঙে যাবে ফেট হয়ে যাবে, তাই না? ফেট হয়ে যাবে, এর পরিণতি কী হবে? প্রথমে অ্যাসিটাইলকোলিনটা আমরা দেখলাম যে একটা অ্যাকশন পটেনশিয়াল আসলো, অ্যাকশন পটেনশিয়ালটা যদি প্লাটো লেভেল থেকে বেশি হয় তাহলে ও ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করে দেবে। ক্যালসিয়াম চ্যানেল যখন ওপেন হবে তাহলে ক্যালসিয়ামের ইনফ্লাক্স হবে, মানে ক্যালসিয়াম ঢুকবে। ক্যালসিয়াম যখন ঢুকবে তখন হচ্ছে ওই নিউরোট্রান্সমিটারের যে ভেসিকলগুলো আছে সেই ভেসিকলগুলা সেকেন্ডারি ট্রান্সপোর্টার বা যেমন ভিএটি এর মাধ্যমে আস্তে আস্তে সেলের মেমব্রেনের সাথে ফিউজ হবে, যেটা ক্যালসিয়াম ফিউজ হতে হেল্প করবে। ফিউজ হওয়ার পর এটা আস্তে আস্তে সেলের বাইরে বের হয়ে যাবে, মানে প্রিসিন্যাপটিক নিউরনের বাইরে বের হয়ে যাবে। বাইরে বের হলে সে যে জায়গায় জ্বর হবে সেটা হচ্ছে সিন্যাপস, নিউরনের সিন্যাপস। এই সিন্যাপসে জমা হবে, জমা হওয়ার পর এটা আলটিমেটলি অ্যাকশান দেবে। অ্যাকশান দেওয়ার পর একটা সময় হচ্ছে একে বের করে দিতে হবে। তো এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় যখন বাইরে সিনাপটিক ক্লেপ্টে জমা হলো, এরপর সিনাপটিক ক্লেপ্টে যাওয়ার পর এটা কয়েকটা কাজ করতো। একটা হচ্ছে পিছনে ব্যাক করতে পারে, একটা হচ্ছে সামনে যেতে পারে। তো যদি ও হচ্ছে পিছনে ব্যাক করে তাহলে হচ্ছে প্রিস্ন্যাপটিক নিউরনের সাথে একটা ইন্টারাকশান হবে। হ্যাঁ, আর যদি সামনে অগ্রসর হয় তাহলে পোস্ট সিন্যাপটিক রিসেপ্টর যেগুলো আছে সেগুলোর সাথে বাইন্ড করবে এবং অ্যাকশন দিবে। কিছু পোর্শন ডিফিউজ আউট হয়ে বের হয়ে যাবে, আর কিছু পোর্শন হচ্ছে কোলিনেস্টারেজ এনজাইম, যেটা যে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমের কারণে হাইড্রোলাইসিস হয়ে যাবে এবং হাইড্রোলাইসিস হয়ে কোলিন তৈরি করবে এবং অ্যাসিটেট তৈরি করবে। নট কোলিন এবং অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে না, কোলিন তৈরি করবে এবং অ্যাসিটেট তৈরি করবে। অ্যাসিটেটটা ডিস্ট্রয় হয়ে যাবে এবং কোলিনটা কাজে লাগবে, নতুনভাবে অ্যাসিটাইলকোলিন তৈরি করতে হবে। তাহলে অ্যাসিটাইলকোলিনের ফেটগুলো কী কী? It interacts with the factor present in the post-synaptic membranes for action. Some portion diffuses out. Some portion interacts with presynaptic receptor. Some portion is hydrolyzed by cholinesterase enzyme into choline and acetate. আচ্ছা, এখন এখানে আমরা বিভিন্ন রিসেপ্টর দেখব যে কোলিনার্জিক নিউরোট্রান্সমিটারগুলো কার সাথে বাইন্ড করবে। অবশ্যই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। তো রিসেপ্টরগুলো কী কী আছে? রিসেপ্টর মেইনলি আছে দুই ধরনের, একটা হচ্ছে মাস্কারিনিক রিসেপ্টর আর একটা হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর। মাস্কারিনিক রিসেপ্টরের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় জি প্রোটিন কাপল রিসেপ্টর, অনেকে জি কাপল রিসেপ্টরও বলা হয়, জি প্রোটিন কাপল রিসেপ্টর বা জি কাপল রিসেপ্টর। এর মধ্যে আবার সাবটাইপ আছে, মানে মাস্কারিনিক রিসেপ্টর বা যেটাকে আমরা বলছি জি প্রোটিন কাপল রিসেপ্টর, এটার তিনটা সাবটাইপ আছে। একটা হচ্ছে M1 রিসেপ্টর, M2 রিসেপ্টর এবং M3 রিসেপ্টর। আর নিকোটিনিক রিসেপ্টর এদেরকে আরেকটা নামে ডাকা হয় আইনোটাইপ রিসেপ্টর, এছাড়াও লিগ্যান্ড গেটেড রিসেপ্টর হিসেবে ডাকা হয়। এর সেরোটাইপ দুইটা, একটা হচ্ছে NM রিসেপ্টর, একটা হচ্ছে NN রিসেপ্টর। NM যেটা রিসেপ্টর সেটা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশনে কাজ করবে, স্কেলেটাল মাসলে কাজ করবে, লোকেশনে থাকবে। হ্যাঁ, আর অটোনমিক গ্যাংলিয়াতে কাজ করবে, অ্যাড্রেনাল মেডুলাতে, পোস্ট গ্যাংলিয়নিক সেল বডিতে কাজ করবে। কোলিনার্জিক কিছু ড্রাগ আছে, সেদেরকে আমরা কোলিনোমাইমেটিক ড্রাগ হিসেবে বলতে পারি বা প্যারাসিম্প্যাথোমাইমেটিক ড্রাগ হিসেবে বলতে পারি। তো এই ড্রাগগুলো কী কী আছে? ড্রাগগুলো আমরা মেনলি দুইভাবে ভাগ করবো। একটা হচ্ছে কিছু ড্রাগ আছে ডিরেক্ট অ্যাক্টিং, ডিরেক্টলি কাজ করে, কিছু ড্রাগ আছে ইনডিরেক্টলি অ্যাক্টিং। ডিরেক্টলি অ্যাক্টিং কোন ড্রাগগুলা? সেসব ড্রাগগুলা যেগুলো হচ্ছে রিসেপ্টরের সাথে ডিরেক্ট বাইন্ড করে এবং ডিরেক্ট অ্যাকশন দেয়। আর ইনডিরেক্ট ড্রাগ কারা? যেসব ড্রাগগুলা কোলিনেস্টারেজ এনজাইমকে বাধা দেয়। কোলিনেস্টারেজ এনজাইমকে যখন বাধা দিল তখন কোলিনেস্টারেজ এনজাইম বেশি তৈরি হবে, বেশি কোলিনেস্টারেজ ইনহিবিটিং কোলিনেস্টারেজ এনজাইমকে বাধা দিবে যখন, কোলিনেস্টারেজ এনজাইমটা কী করছিল? অ্যাসিটাইলকোলিনকে ভেঙে ফেলছিল। যেহেতু বাধা দিচ্ছে কোলিনেস্টারেজ এনজাইমকে, তখন ও হচ্ছে অ্যাসিটাইলকোলিন উৎপন্ন যে বাধা দেওয়া ওটা আর দিতে পারবে না, তারপরে অ্যাসিটাইলকোলিন বেশি তৈরি হবে। আমরা হচ্ছে কোলিনার্জিক ফাংশনগুলো সেগুলো বেশি পাবো, বা সিম্প্যাথোমাইমেটিক ফাংশনগুলো আমরা বেশি পাবো। প্যারাসিম্প্যাথোমাইমেটিক।
প্যারাসিম্প্যাথোমাইমেটিক এখানে ফাংশনগুলো পাবো, সিম্প্যাথোমাইমেটিক এখানে পাবো না। সিম্প্যাথেটিক এখানে হচ্ছে যে আমরা মেনলি যে ফাংশনগুলো পাবো সেগুলো হচ্ছে আরাম পাওয়া যাবে আর কি, এরকম ধরনের ফাংশন পাবো। আচ্ছা, তাহলে কোলিনার্জিক ড্রাগসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট অ্যাক্টিং আছে, কিছু আছে ইনডিরেক্ট অ্যাক্টিং। ডিরেক্ট অ্যাক্টিংয়ের মধ্যে আমরা দেখব কিছু আছে কোলিনের অ্যাস্টার অফ কোলিন, কিছু আছে অ্যালকালয়েড, কিছু আছে সিনথেটিক। কোলিনের অ্যাস্টার যেগুলো আছে সেগুলো হচ্ছে কোলিনের অ্যাস্টাইল কোলিন, কোলিনের অ্যাস্টার বা অ্যাস্টার অফ কোলিন বা কোলিন অ্যাস্টার্স সেগুলো হচ্ছে অ্যাসিটাইল কোলিন, মেথাকোলিন, বেথানিকল, কার্বাকল, অ্যাসিটাইল কোলিন, মেথাকোলিন, অ্যাসিটাইল কোলিন, মেথাকোলিন, বেথানিকল, কার্বাকল এগুলো। আর কিছু আছে অ্যালকালয়েডের মধ্যে আছে মাস্কারাইন, নিকোটিন, পিলোকার্পিন, নিকোটিন এবং পিলোকার্পিন। আর সিনথেটিকের মধ্যে আছে অক্সিট্রেমোরিন আছে। এগুলো হচ্ছে ডিরেক্টলি কাজ করবে। আর কিছু আছে ইনডিরেক্টলি অ্যাক্টিং মানে এগুলো হচ্ছে ডিরেক্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না, এইসব নিউরোট্রান্সমিটার ডিরেক্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না, বরং এগুলো হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড না করে এনজাইমের সাথে বাইন্ড করে এনজাইমকে ইনহিবিট করবে। এনজাইম বলতে কোলিনেস্টারেজ এনজাইমকে ইনহিবিট করবে। যেহেতু কোলিনেস্টারেজ এনজাইম ইনহিবিট করছে, যার ফলে কোলিনেস্টারেজ এনজাইমটা বেশি তৈরি হবে না। বেশি তৈরি না হলে ও নিউরোট্রান্সমিটারকে মানে অ্যাসিটাইল কোলিনকে মেইনলি ভাঙতে পারবে না। ভাঙতে না পারলে অ্যাসিটাইল কোলিনের ফাংশনটা বেশি হবে। এভাবে আসলে পরোক্ষভাবে হেল্প করছে। তো এই যে ইনডিরেক্টলি অ্যাক্টিং যেগুলো ড্রাগ আছে সেগুলোকে আমরা আবার দুইভাবে ভাগ করি, একটা হচ্ছে ইরিভার্সিবল, কিছু আছে রিভার্সিবল। রিভার্সিবলগুলো বেশি ইম্পর্টেন্ট। রিভার্সিবলের মধ্যে আবার দুই ধরনের আছে, কিছু ন্যাচারাল আছে, কিছু সিনথেটিক আছে। ন্যাচারালের মধ্যে আমরা দেখব ফিসোস্টিগমিন, আর সিনথেটিকের মধ্যে আমরা দেখতে পাই নিওস্টিগমিন, পাইরিডোস্টিগমিন, এড্রোফোনিয়াম। আর ইরিভার্সিবলের মধ্যে আমরা দেখব প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, টেট্রাইথাইল পাইরোফসফেট, প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, টেট্রাইথাইল পাইরোফসফেট এগুলো। এছাড়াও আরেকটা ইউজ হয় ক্লিনিক্যালি, ইকোথিওফেট। আচ্ছা, থেরাপিউটিক ভ্যালু অফ দ্য অ্যাসিটাইলকোলিন ইজ লেস। আমরা আগে দেখেছি অ্যাসিটাইলকোলিনের থেরাপিউটিক ভ্যালুটা খুব কম। কেন? কারণ হচ্ছে শর্ট ডিউরেশন, খুব অল্প সময় থাকে, হাইড্রোলাইসিস হয়ে নষ্ট হয়ে যায়। শর্ট ডিউরেশন অফ অ্যাকশন ডিউ টু র্যাপিডলি হাইড্রোলাইজড বাই কোলিনেস্টারেজ এনজাইমের র্যাপিডলি হাইড্রোলাইজ করে একে নষ্ট করে দেয়। এই জন্য খুব শর্ট ডিউরেশনে থাকে, যার ফলে থেরাপিউটিক ভ্যালুটা আমরা কম পাই, খুব কম বডিতে কাজ করে। এছাড়াও আরেকটা আছে ডাইভার্স অ্যাকশন বা ডিফিউজ অ্যাকশন। এ কোনো পিন পয়েন্ট অ্যাকশন দেখায় না, ডিফিউজ অ্যাকশন দেখায়, মোর টক্সিক ইফেক্ট, এর টক্সিক ইফেক্টটা একটু বেশি। এছাড়া আমরা প্রপার্টিজ অফ দ্য কোলিন অ্যাস্টার্সের আমরা কিছু প্রপার্টিজ দেখতে পারবো। যেমন কিছু প্রপার্টিজ দেখতে পাই আমরা এখানে, যেমন হচ্ছে কিছু প্রপার্টিজ দেখতে পাই, যেমন অ্যাসিটাইল কোলিনের কিছু প্রপার্টিজ দেখতে পাই। অ্যাসিটাইল কোলিনটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি কোলিনেস্টারেজের জন্য সাসেপ্টিবল। কোলিনেস্টারেজটা খুব দ্রুতই অ্যাসিটাইল কোলিনকে ভেঙে ফেলতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মেথাকোলিন যেটা হচ্ছে কোলিনেস্টারেজ এনজাইম যে ভাঙবে এটা পারবে না, কারণ এই কোলিনেস্টারেজ এনজাইমের প্রতি রেস্ট্রিক্টেড। কোলিনেস্টারেজ একে ভাঙতে পারবে না, যেহেতু ভাঙতে পারবে না সেহেতু এখানে আমরা মাস্কারিনিক একটা ইফেক্ট, মাস্কারিনিক অ্যাকশন পাবো, কিন্তু নিকোটিনিক অ্যাকশন পাবো না। তো নিকোটিনিক অ্যাকশন আমরা কাদের ক্ষেত্রে পাবো? নিকোটিনিক অ্যাকশন আমরা পাবো মেনলি মেথাকোলিন এবং বেথানিকলের আমরা নিকোটিনিক অ্যাকশন পাবো। তাহলে নিকোটিনিক অ্যাকশন আমরা মেথাকোলিন এবং বেথানিকল এদের আমরা নিকোটিনিক অ্যাকশন পাবো না। তাহলে নিকোটিনিক অ্যাকশন আমরা কাদের পাবো? নিকোটিনিক অ্যাকশন আমরা পাবো অ্যাসিটাইলকোলিন এবং কার্বাকলের আমরা পাবো। অ্যাসিটাইলকোলিন এবং কার্বাকলের আমরা নিকোটিনিক অ্যাকশন পাবো। আর অ্যাকশন খুব কম মানে এদের খুব কম পরিমাণ কোলিনেস্টারেজ এনজাইমের প্রতি সাসেপ্টিবল আছে, সেন্সিটিভিটি দেখায় কার্বাকল এবং বেথানিকলের, এদের খুব কম পরিমাণে সেন্সিটিভিটি দেখায়। তাহলে জিনিসটা আমরা আরেকবার পড়ি। কোলিনেস্টারেজ এনজাইম, কোলিনেস্টারের কিছু প্রপার্টিজ আছে, প্রপার্টিজ অফ কোলিন অ্যাস্টার্সের কিছু প্রপার্টিজ আছে, যেমন অ্যাসিটাইল কোলিন একটা কোলিনেস্টার, এর হচ্ছে কোলিনেস্টারেজ এনজাইমের প্রতি খুবই সাসেপ্টিবল, খুব সহজে ডিস্ট্রয় করে দিতে পারে। মেথাকোলিন সম্পর্কে আমরা দেখছিলাম যে মেথাকোলিনটা হচ্ছে কোলিনেস্টারেজ এনজাইমের প্রতি রেস্ট্রিক্টেড, কোলিনেস্টারেজ এনজাইম ওকে কোনো ভাঙতে পারে না, যার ফলে কি হয় এর ফাংশনটা পাওয়া যায়, অনেক ফাংশনটা পাওয়া যায় এবং এটা
মাস্কারিনিক অ্যাকশন দিবে, কিন্তু নিকোটিনিক অ্যাকশন দিবে না, নিকোটিনিক অ্যাকশন দিবে না। তাহলে নিকোটিনিক অ্যাকশন কে কে দিবে? নিকোটিনিক অ্যাকশন দিবে অ্যাসিটাইলকোলিন এবং কার্বাকল নিকোটিনিক অ্যাকশন দিবে। আর নিকোটিনিক অ্যাকশন দিবে না কারা? মেথাকোলিন এবং বেথানিকল, এরা নিকোটিনিক অ্যাকশন দিবে না। তাহলে ফার্মাকোকাইনেটিক, এরপর আমরা দেখব যে ফার্মাকোকাইনেটিক্স অফ দ্য কোলিনেস্টার্স। কোলিনেস্টার্সের কিছু ফার্মাকোকাইনেটিক্স আছে। ফার্মাকোকাইনেটিক্স কি আছে? ফার্মাকোকাইনেটিক্সের মধ্যে আমরা জানি অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, এক্সক্রিশন আছে, তাই না? তাহলে ফার্মাকোকাইনেটিক্সের মধ্যে কি আছে? ফার্মাকোকাইনেটিক্সে আমরা দেখতে পাচ্ছি যে কোলিনেস্টারের মধ্যে দেখছি যে এরা লেস লিপিড বিকজ দে কন্টেইন কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড। হ্যাঁ, লেস লিপিড কারণ হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড আছে। অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন খুবই পোর হবে এদের। অ্যাস্টার্স অফ দ্য অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে, অ্যাসিটিক অ্যাসিডের যে অ্যাস্টারটা, অ্যাসিটাইলকোলিন যেটা, সেটা হচ্ছে খুবই বেশি সাসেপ্টিবল। অ্যাস্টার্স অফ অ্যাসিটিক অ্যাসিড আর মোর সাসেপ্টিবল ফর কোলিনেস্টারের প্রতি খুব বেশি সাসেপ্টিবল অ্যাসিটাইলকোলিন, মানে অ্যাস্টার অফ অ্যাসিটিক অ্যাসিড। আর মেথাকোলিন যেটা, সেটা হচ্ছে অ্যাস্টার অফ কার্বামিক অ্যাসিড, যেটা হচ্ছে রেজিস্ট্যান্ট অফ কোলিনেস্টারের উপর রেজিস্ট্যান্ট। আর কার্বাকল আর বেথানিকল যেটা, সেটা হচ্ছে প্রেজেন্স অফ বেটমিথাইল গ্রুপ যার মধ্যে আছে, যেমন বেথানিকল আর কার্বাকল, এদের মধ্যে বেটমিথাইল গ্রুপ আছে। এরা অবশ্যই রিডিউস দ্য অ্যাফিনিটি অফ নিকোটিনিক রিসেপ্টরের এখানে অ্যাফিনিটি নাই, মানে প্রায় নাই বললে চলে না। আচ্ছা, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিনের কিছু তো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আছে, মানে বডিতে কিভাবে কাজ করবে। আমরা অ্যাসিটাইলকোলিন যদি বডিতে দিই, বা কোলিনার্জিক ড্রাগ যদি বডিতে দিই, বা প্যারাসিম্পাথোমাইমেটিক ড্রাগ বা আমরা যদি বডিতে দিই, বা কোলিনোমাইমেটিক ড্রাগ যদি আমরা বডিতে দিই, তাহলে এরা কোথায় কোথায় কি কাজ করবে, সেটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন। তো অ্যাসিটাইলকোলিন আয়ে কিছু কাজ করবে। আয়ের কাজটা হচ্ছে ভাইভাতে খুব বেশি জিজ্ঞেস করে, হার্টের কাজটা খুব বেশি জিজ্ঞেস করে। তো এটা খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এখানে কয়েকটা জিনিস আমাদের রিসেপ্টরগুলো কোথায় কোথায় থাকে খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। যেমন হার্টে কোন রিসেপ্টর থাকে? M2 রিসেপ্টর থাকে, এটা মনে রাখতে হবে। M3 রিসেপ্টর এন্ডোথেলিয়াম মানে ব্লাড ভেসেলসের মধ্যে থাকে। আর N রিসেপ্টর যেটা, সেটা থাকে হচ্ছে অ্যাড্রেনাল মেডুলাতে। আর M রিসেপ্টর থাকে নিউরোমাসকুলার জাংশন। এই চারটা জিনিসটা মোটামুটি মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে এটার সাথে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, যেটা অ্যাসিটাইলকোলিনের অ্যাকশন, সেটা এখানে জড়িত। ওটা মনে রাখলে সুবিধা হয় আর কি। তাহলে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ দ্য অ্যাসিটাইলকোলিন আর কোলিনার্জিক ড্রাগ। আয়ের উপরে এর কিছু হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দেখাবে, যেমন আয়ের উপরে হচ্ছে মায়োসিস করবে। এখন মায়োসিস জিনিসটাকে, মায়োসিস হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে হচ্ছে চোখের পিউপিলটা ছোট হয়ে যাবে, কনস্ট্রিক্ট করবে। কেন করবে? কারণ হচ্ছে কনস্ট্রাকশন অফ দ্য স্ফিংক্টার পিউপিলি মাসল। স্ফিংক্টার পিউপিলি এবং ডায়ালটর পিউপিলি থাকে। ডায়ালটর পিউপিলিটা চোখের ডায়ালটর পিউপিলিটা চোখের পিউপিলকে বড় করে, আর স্ফিংক্টার পিউপিলি যেটা, সেটা চোখের পিউপিলকে ছোট করে। তো যেহেতু স্ফিংক্টার পিউপিলি মাসল এখানে কন্ট্রাকশন করবে, এই জন্য মায়োসিস হবে, মানে হচ্ছে পিউপিলটা ছোট হয়ে যাবে। এরপরে কি হবে? এরপরে হচ্ছে অ্যাকুমুলেশন অফ ফোকাস ফর নিয়ার ভিশন। নিয়ার ভিশনে মানে দূরে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। আমাদের চোখে 3 ধরনের রিফ্লেক্স থাকে, একটা হচ্ছে লাইট রিফ্লেক্স, একটা হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স, একটা হচ্ছে কালার রিফ্লেক্স। কালার রিফ্লেক্স, 3 ধরনের রিফ্লেক্স আমাদের দেখা যায়। অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা হচ্ছে বাইরে দেখছি, দেখার পরে আমরা দূরে একটা জায়গায় দেখলাম, একটা গাছ দেখলাম, তারপরে হুট করে আমি টেবিলের বইয়ের দিক তাকাচ্ছি। তাহলে বাইরে যখন ফোকাস করলাম, গাছের দিকে ফোকাস করলাম, তখন দূরে দেখার জন্য ফোকাস করেছে চোখ, আর যখন কাছে তাকাইছি তখন কাছে দেখার জন্য ফোকাস করছে। এই যে বাইরে থেকে কাছের দিকে ফোকাসটা নিয়ে আসা, আস্তে আস্তে ফোকাসটা কাছের দিক নিয়ে আসা, অ্যাকোমোডেশন যেটা করা, সেটা হচ্ছে মেনলি এই যে কোলিনার্জিক ড্রাগসের মধ্যে যে অ্যাসিটাইলকোলিনটা আছে, সেটা হচ্ছে আমাদের বডিতে মেনলি করে। কিভাবে করে? কারণ হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য সিলিয়ারি মাসল। আমাদের চোখের যে সিলিয়ারি মাসল আছে, সেটা কন্ট্রাক্ট করবে, সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট করবে, এবং রিল্যাক্সেশন হবে হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। আমাদের যে লিগামেন্টটা আছে চোখের, সাসপেন্সরি লিগামেন্টগুলো, সেই সাসপেন্সরি লিগামেন্টগুলো রিল্যাক্স হবে। রিল্যাক্স হয়ে গেলে কি হবে? রিল্যাক্স হয়ে গেলে লেন্সকে আর টেনে ধরে রাখতে পারবে না, যার ফলে লেন্সটাকে ছেড়ে দিলে লেন্সটা একটু বালজিং হবে, লেন্সটা একটু মোটা হয়ে যাবে। যখন লেন্স মোটা হবে, তখন লেন্সের যে ফোকাল লেন্স, সেটা কমে যাবে। যখন ফোকাল লেন্স কমে যাবে, তখন আই অ্যাকোমোডেট ফর দ্য নিয়ার ভিশন। তখন আই খুব দ্রুত কাছাকাছি ফোকাসে নিয়ে আসতে পারবে, অল্প দূরত্বের মধ্যে ফোকাস দূরত্ব তখন কমে আসবে। কমে গেলে তখন আমরা নিয়ার ভিশন দেখতে পাবো আর কি। এই জন্য বলছি অ্যাকোমোডেশন অফ ফোকাস ফর নিয়ার ভিশন। এছাড়াও ডিক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার।
যেহেতু সিলিয়ারিস মাসল কন্ট্রাক্ট করছে এবং ট্র্যাবিকুলার মেশওয়ার্ক অ্যাট দ্য বেস অফ দ্য সিলিয়ারি মাসল ইজ ওপেন হয়ে যায়, যেহেতু ওপেন হয়ে যায় তাহলে এখানে সিলিয়ারিস মাসলটা কন্ট্রাক্ট করলো, করার পরে কি হবে, ট্র্যাবিকুলার মেশওয়ার্ক অ্যাট দ্য বেস অফ দ্য সিলিয়ারিস মাসল, বেস অফ দ্য সিলিয়ারিস মাসলের এখানে একটা ট্র্যাবিকুলার মেশওয়ার্ক আছে যেটা খুলে যাবে, খুলে গেলে কি হবে, এখান দিয়ে অ্যাকুয়াসিউমা সেটা হচ্ছে আউটফ্লো হয়ে বাইরে বের হয়ে যাবে, ক্যানাল অফ দ্য সেলেম হুইচ ড্রেন্স দ্য অ্যান্টেরিয়র চেম্বার, যার ফলে অ্যান্টেরিয়র চেম্বার থেকে যে ফ্লুইডটা অ্যাকুয়াসিউমাটা সেটা বাইরে বের হয়ে যাবে, যেহেতু বাইরে ফ্লুইডটা বের হয়ে গেল তাহলে প্রেশারটা কমে যাবে, ডিক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশারটা কমে যাবে তখন। আচ্ছা, এছাড়াও ইনক্রিজ ল্যাক্রিমেশন, এর চোখের হচ্ছে সিক্রেশনগুলোকে বাড়ায় দেয়। আচ্ছা, এরপরে সিভিএস আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি করে, হার্টের উপর কাজ করবে। তো আমরা দেখেছি যে হার্টে M2 রিসেপ্টর থাকে, আমরা এই যে এখানে দেখছি হার্টে M2 রিসেপ্টর থাকবে, ব্লাড ভেসেলসে M3 রিসেপ্টর থাকবে। তো হার্টে যেহেতু কাজ করবে তাহলে M2 রিসেপ্টর, ব্লাড ভেসেলসে কাজ করলে M3 রিসেপ্টর, এই দুটো মনে রাখতে হবে, হার্টে M2 রিসেপ্টর বা ব্লাড ভেসেলসে M3 রিসেপ্টর, এটা ভাইবা জিজ্ঞেস করে। তো হার্টে M2 রিসেপ্টর হার্টের কোথায় কোথায় কাজ করবে, হার্টের এসএ নোডে কাজ করবে, অ্যাট্রিয়াতে কাজ করবে, ভেন্ট্রিকলে কাজ করবে এবং এভি নোডে কাজ করবে। তো এসএ নোড এভি নোডের কাজ কি, এসএ নোড এভি নোডের কাজ মেনলি হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন, হার্ট রেট এগুলো বাড়ানো। তো এসএ নোড হচ্ছে আমাদের পেসমেকার, মানে হার্ট বিটটাকে কন্ট্রোল করে, তাহলে হার্টের রেটের উপর এখানে কাজ করবে। কীভাবে কাজ করবে, নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট, নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট যেহেতু হার্ট রেটকে কমাই দেবে, ডিক্রিজ হার্ট রেট। এসএ নোডে অ্যাসিটাইলকোলিন, এসএ নোডে হার্টের এসএ নোডে M2 রিসেপ্টর যেখানে আছে সেখানে হচ্ছে বাইন্ড করে সেটা হচ্ছে হার্ট রেট কমাই দেবে। এভি নোডে কী করবে, এভি নোডে হচ্ছে হার্টের কন্ডাকশন ভেলোসিটি সেটা কমাই দিবে, এটাও নেগেটিভ, এটা একটা নেগেটিভ ইফেক্ট, নেগেটিভ ড্রোমোট্রপিক ইফেক্ট। যেহেতু হার্টের কন্ডাকশন ভেলোসিটি কমে গেল তখন হচ্ছে হার্টের রিফ্র্যাকশন পিরিয়ডও কমে যাবে। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলে কী করবে, অ্যাট্রিয়ামে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন কমাই দিবে, ভেন্ট্রিকলে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন কমাই দিবে। অ্যাট্রিয়ামে ফোর্স অফ কন্ট্রাকশন যেটা কমাই দিবে সেটা হচ্ছে নেগেটিভ ইনোট্রপিক ইফেক্ট। আচ্ছা, এরপর ব্লাড ভেসেলসের উপর কীভাবে কাজ করবে, ব্লাড ভেসেলসে কোন রিসেপ্টর আছে, M3 রিসেপ্টর আছে। তো M3 রিসেপ্টর ব্লাড ভেসেলসে কীভাবে কাজ করবে, ব্লাড ভেসেলসে আর্টারিতে কাজ করবে, ভেনে কাজ করবে, ব্লাড প্রেশারে কন্ট্রোল করবে আলটিমেটলি। তো ব্লাড ভেসেলস M3 রিসেপ্টর, ব্লাড ভেসেলস এন্ডোথেলিয়ামে যে M3 রিসেপ্টর আছে সেটা আর্টারিতে ভ্যাসোডাইলেশন করবে, ভেনোডাইলেশন করবে। যেহেতু ব্লাড প্রেশার কমাই দিতে হবে তাহলে ওইদিকে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন সব কিছু কমে গেছে এবং আর্টারি ভেন এগুলো ডাইলেট করবে, মোটা হয়ে যাবে, যার ফলে কী হবে, ব্লাড প্রেশারটা কমে যাবে, এটা একটা ট্রান্সিয়েন্ট ইফেক্ট। আচ্ছা, এরপর রেসপিরেটরি সিস্টেমে আমাদের লাংসের বা আমাদের শ্বাস প্রশ্বাস রেসপিরেটরি সিস্টেমে কী করবে, রেসপিরেটরি সিস্টেমে একটা জিনিস মনে রাখতে হবে, সিক্রেশনগুলোকে বাড়াই দিবে এবং ব্রঙ্কোকনস্ট্রিকশন বাড়াই দেবে। অনেকে দেখা যাচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশন বেড়ে যাওয়ার কারণে শ্বাসকষ্ট হতে পারে এবং আমাদের ট্র্যাকিও ব্রঙ্কাল যেসব সিক্রেশন আছে, ট্রির যেগুলো সিক্রেশন আছে সেই সিক্রেশনগুলোকে সবগুলোকে বাড়াই দেবে। জিআইটির উপর কীভাবে কাজ করবে, ইনক্রিজ টোন অ্যান্ড মোটিলিটি। জিআইটির যে টোনটা, পেরিস্টালসিস এবং মোটিলিটিটাকে বাড়াই দিবে এবং একই সাথে পেরিস্টালসিসকেও বাড়িয়ে দেবে। মোটিলিটি বাড়লে পেরিস্টালসিস বাড়বে, পেরিস্টালসিস থ্রু আউট দ্য গাট, রিল্যাক্সেশন অফ, মোটিলিটি বাড়াই দিল, প্লাস হচ্ছে খাবারটাকে যে অ্যানাসে পর্যন্ত নিয়ে যাবে, অ্যানাসে নিয়ে যাওয়ার পরে তো বডি থেকে বের করে দিতে হবে এবং বডিকে আরাম দিতে হবে। আরাম দিতে হলে অবশ্যই যে জিআইটির মোটিলিটি বাড়াই দিতে হবে এবং প্লাস স্ফিংটারগুলোকে খুলে দিতে হবে, তাহলে বাইরে বের হয়ে যাবে, রিল্যাক্সেশন অফ দ্য মোস্ট স্ফিংটার রেজাল্টিং ডায়রিয়া। তাহলে একই সাথে পেরিস্টালসিস যেহেতু বাড়াই দিচ্ছে গাট বরাবর এবং একই সাথে স্ফিংটার খুলে দিচ্ছে, তখন দেখা যাচ্ছে ডায়রিয়া হবে। ইনক্রিজ সিক্রেশন ফ্রম অল গ্ল্যান্ডস, সকল ধরনের গ্ল্যান্ডসের, জিআইটির যত গ্ল্যান্ড আছে সকল গ্ল্যান্ডসের সিক্রেশন বাড়াই দেবে, যার ফলে মেনলি স্যালাইভারি গ্ল্যান্ডের এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সিক্রেশন বাড়াই দেবে। এরপরে জেনিটোইউরিটারি ট্র্যাক্টে কী হবে, জেনিটোইউরিটারি ট্র্যাক্টে দেখা যাবে যে প্রস্রাব বের করে দেবে, মানে সব কিছু আরাম দেবে আর কি। প্রস্রাব বের করে দিলে আমাদের আরাম পাওয়া যায়, পায়খানা বের করে দিলে আরাম পাওয়া যায়, এরকম প্রস্রাব বাড়িতে বের করে দেবে। কীভাবে বের করে দেবে, ডেট্রোসার্ম যে মাসল আছে আমাদের মূত্রথলির যেই চারপাশে যে মাসলটা, সেটার নাম হচ্ছে ডেট্রোসার্ম মাসল। ডেট্রোসার্ম মাসলকে কন্ট্যাক্ট করবে এবং একই সাথে স্ফিংটারকে খুলে দেবে, রিল্যাক্স করবে, যার ফলে ইউরিনেশন হয়ে বাইরে বের হয়ে গেল।
আবার একই সাথে অন দ্য আদার এক্সোক্রাইন গ্ল্যান্ড, এছাড়া অন্যান্য এক্সোক্রাইন গ্ল্যান্ডের উপর কীভাবে কাজ করবে, ইনক্রিজ সিক্রেশন অফ অল এক্সোক্রাইন, সকল ধরনের এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন বাড়িয়ে দেবে, যেমন সোয়েট গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, নাজোফ্যারেঞ্জিয়াল গ্ল্যান্ড, সব গ্ল্যান্ড সিক্রেশন বাড়িয়ে দেবে। সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কীভাবে কাজ করবে, নিকোটিন ইজ ইন স্মল ডোজ, নিকোটিন যদি আমি খুব কম ডোজে দিই তাহলে কি হবে, এটা হচ্ছে মাইল্ড অল্টারিং অ্যাকশন, খুব সামান্য পরিমাণে অ্যাকশনকে অল্টার করবে। যদি হাই ডোজে দিই, যদি অ্যাসিটাইলকোলিনকে হাই ডোজে দিই তাহলে হবে ট্রেমার, এমএসিস এবং স্টিমুলেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, ট্রেমার, ইমেসিস এবং স্টিমুলেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। আর যদি এর থেকেও বেশি ডোজ দিই, অ্যাট স্টিল হায়ার ডোজ, তাহলে কনভালশন হবে, পেশেন্ট কোমাতে চলে যেতে পারে। মাস্কারিনিক অ্যাগনিস্ট M1 যেটা, সেটা আমরা দেখতে পাই যে এরা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে। যেহেতু ক্রস করতে পারে তাহলে তখন এটা হচ্ছে লোকোমোশন যে ফাংশনটা সেটা বাড়াই দিবে এবং কগনিশন বাড়াই দিবে। কগনিশন মানে কি, কগনিশন মানে কনসাসনেস বাড়াই দিবে এবং লোকোমোটিভ ফাংশনটা বাড়াই দিবে, কাজ করার দক্ষতা বেড়ে যাবে। পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কীভাবে কাজ করবে, প্রথমে হচ্ছে অ্যাক্টিভেশন অফ দ্য অটোনমিক গ্যাংলিয়াকে অ্যাক্টিভেট করবে এবং অ্যাক্টিভেট করলে কী হবে, রেজাল্টিং সাইমালটেনিয়াস ডিসচার্জ অফ বোথ প্যারাসিম্প্যাথিক অ্যান্ড সিম্প্যাথিক নার্ভ ফাইবার্স। সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক নার্ভ ফাইবার্সের নার্ভাস সিস্টেমের যে সিক্রেশনগুলোকে, যে ডিসচার্জকে বাড়ায় দিলে কী হবে, সিম্প্যাথিক ফাংশনগুলো পাওয়া যাবে, প্যারাসিম্প্যাথিক ফাংশনগুলো পাওয়া যাবে। আমরা জানি যে প্যারাসিম্প্যাথিক মানুষকে কী করে, আরাম দেয়, আর সিম্প্যাথিক মানুষকে দৌড়ের উপর রাখে। তাহলে যখন মানুষ দৌড়ের উপর থাকে তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাবে, আর প্যারাসিম্প্যাথিকে ব্লাড প্রেশার কমে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাবো ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, আবার ট্যাকিকার্ডিয়া হচ্ছে। তো হাইপারটেনশন হবে, ট্যাকিকার্ডিয়া হবে, মে অল্টারেটিং উইথ ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। এছাড়াও যেহেতু সিক্রেশন বেড়ে যাচ্ছে তাহলে নাউজিয়া, ভমিটিং, ডায়রিয়া, ভয়েডিং অফ ইউরিন এগুলো দেখা যাবে। নিউরোমাস্কুলার জাংশনে কি দেখা যায়, নিউরোমাস্কুলার জাংশনে হচ্ছে আমরা জানি নিউরোমাস্কুলার জাংশনে রিসেপ্টর NM রিসেপ্টর থাকে, তাই না? NM রিসেপ্টর সেটা হচ্ছে অ্যাক্টিভ হলে কি হবে, কন্ট্রাকশন অফ দ্য স্কেলেটাল মাসল, স্কেলেটাল মাসলগুলো কন্ট্রাক্ট করবে। NM রিসেপ্টর হচ্ছে স্কেলেটাল মাসলে থাকে, তাই না? স্কেলেটাল মাসল কন্ট্রাক্ট করবে। তখন অ্যাড্রেনাল মেডুলাতে কোন রিসেপ্টর থাকে, অ্যাড্রেনাল মেডুলাতে NN রিসেপ্টর থাকে, আর নিউরোমাস্কুলার জাংশনে বা স্কেলেটাল মাসলে NM রিসেপ্টর থাকে। তাহলে অ্যাড্রেনাল মেডুলাতে এখানে N রিসেপ্টর আছে, সেটাকে স্টিমুলেট করলে কি হবে, অ্যাড্রেনাল মেডুলা থেকে যে হরমোনগুলো সিক্রেট হওয়ার কথা, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, ক্যাটেকোলামিন মেনলি সিক্রেট হয়, তাই না? তো অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এগুলো সিক্রেট হবে। এরপর হচ্ছে অ্যাসিটাইলকোলিনার্জিক ড্রাগসের বা অ্যাসিটাইলকোলিনের কিছু ইউজ আছে। কি ইউজ আছে? অনেক ধরনের ড্রাগ তো আছে, যেমন পিলোকার্পিন আছে, বেথানিকল আছে। পিলোকার্পিন যেটা, সে ড্রাগটা কি করে, পিলোকার্পিন আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে ইউজ করি। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা একটা আছে, ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা একটা আছে। তো আমরা পিলোকার্পিন বা পিলোকার্পিন যে ড্রাগটা, সেটা হচ্ছে আমরা অ্যাকিউট ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমাতে আমরা ইউজ করবো। অ্যাকিউট ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমার জিনিসটা কি? এটা একটা কন্ডিশন যেখানে কি হয়, যেখানে আয়ের যে ড্রেনেজ সিস্টেমটা, সেটা আয়ের অ্যাঙ্গেলে যে ড্রেনেজ আছে, আয়ের অ্যাঙ্গেলে যে ড্রেনেজটা আছে সেটা ক্লোজ হয়ে যায়, খুব দ্রুত ক্লোজ হয়ে যায়, যার ফলে ইন্ট্রাঅকুলার প্রেশারটা বেড়ে যায়। আচ্ছা, এরপরে টু রিভার্স দ্য ইফেক্ট অফ মাইড্রিয়াসিস চোখে, এটাও একটা চোখের সমস্যা। তো এটা যদি মাইড্রিয়াসিস হয়, মাইড্রিয়াসিস মানে আমরা দেখলাম যে মায়োসিস হচ্ছে পিউপিল কনস্ট্রিক্ট করা, আর মাইড্রিয়াসিস মানে পিউপিল ডাইলেট করা। তো রিভার্স দ্য ইফেক্ট অফ মাইড্রিয়াসিস, যেহেতু আমরা জানি যে অ্যাসিটাইলকোলিন আমাদের পিউপিলকে ছোট করে দেয়। তো যেহেতু মাইড্রিয়াসিস যদি হয়, পিউপিল ডাইলেট হয়ে গেছে, বড় হয়ে গেছে, তখন আমরা অ্যাসিটাইলকোলিন দিব, যার ফলে হচ্ছে মাইড্রিয়াসিসটা আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। এছাড়াও আরেকটা রিফ্র্যাক্টিভ এরর্স বের করার জন্য আমরা ইউজ করি বেথানিকল। কোথায় ইউজ হয়? বেথানিকল মেনলি ইউজ হয় পোস্ট অপারেটিভ, পোস্টপার্টাম অ্যান্ড নিউরোজেনিক ইউরিনারি রিটেনশনের জন্য ইউজ হয়। পোস্ট অপারেটিভ অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং রিফ্লেক্স ইসোফ্যাজাইটিস, এসব ক্ষেত্রে ইউজ হয়, বেথানিকল ইউজ হয়। ইনডিরেক্টলি অ্যাক্টিং কোলিনার যে কিছু ড্রাগ আছে, ইনডিরেক্টলি অ্যাক্টিং, আমরা ডিরেক্ট অ্যাক্টিং তো অনেকগুলো দেখলাম, অ্যাস্টারের কোলিনের অ্যাস্টার, তারপর হচ্ছে অ্যালকালয়েড এবং সিনথেটিক। আর ইরিভার্সিবল ড্রাগসের মধ্যে আমরা দুটো দেখছিলাম, একটা হচ্ছে ইনডিরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে আমরা দুটো দেখছিলাম, একটা হচ্ছে রিভার্সিবল, একটা হচ্ছে ইরিভার্সিবল। তো রিভার্সিবল ড্রাগগুলো হচ্ছে ফিসোস্টিগমিন এবং হচ্ছে নিওস্টিগমিন, নিওস্টিগমিন।
আর কি ছিল, ফিসোস্টিগমিন নিওস্টিগমিন ছিল এবং হচ্ছে এড্রোফোনিয়াম ছিল, এই তো ফিসোস্টিগমিন নিওস্টিগমিন এড্রোফোনিয়াম। তো তো ফিসোস্টিগমিন সম্পর্কে আমরা দেখব। ফিসোস্টিগমিন হচ্ছে একটা অ্যালকালয়েড অপটেন, মানে ন্যাচারাল সোর্স থেকে আসে অ্যালকালয়েড অপটেন। পিসোস্টিগমা ভেনেরোসাম, এটা টারশিয়ারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে। এটা মেনলি সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং আয়ের উপর কাজ করে। এর কিছু ইউজ আছে, যেমন হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। আমরা ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমাতে দেখলাম যে পাইলোকার্পিন ইউজ করা হচ্ছে। ক্লোজার অ্যাঙ্গেল গ্লুকোমাতে আমরা পাইলোকার্পিন ইউজ করছি। আর ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে আমরা ইউজ করছি ফিসোস্টিগমিন। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ধরে ফিসোস্টিগমিন আমরা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে ইউজ করছি। এছাড়াও অ্যাট্রোপিন পয়জনিং যদি কারো হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফিসোস্টিগমিন ইউজ করব। এছাড়া অ্যালজাইমার ডিজিজ থাকলে সেটা আমরা ফিসোস্টিগমিন ইউজ করব। আর নিওস্টিগমিন একটা ড্রাগ আছে যেটা এটা সিনথেটিক সোর্স থেকে আসে। এটা হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না। এছাড়াও এটা হচ্ছে অ্যাসিটাইল কোলিনেস্টেরল এনজাইম এবং বিটা কোলিনেস্টেরল এনজাইমকে ইনহিবিট করে দেয়। আমরা দেখেছি যে ইনডিরেক্ট যে ড্রাগগুলো আছে সেগুলো হচ্ছে ডিরেক্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করে না, বরং হচ্ছে এরা কোলিনেস্টেরল এনজাইমের সাথে বাইন্ড করে তাকে ইনহিবিট করে, যার ফলে অ্যাসিটাইলকোলিনের সংখ্যা বেড়ে যায়। তখন হচ্ছে অ্যাসিটাইলকোলিনের ফাংশনটা আমরা বেশি পাই। সেভাবে কাজ করে পরোক্ষভাবে। তাহলে ইনহিবিট দ্য কোলিনেস্টেরল আমরা আবার দুই ধরনের দেখছি, অ্যাসিটাইল কোলিনেস্টেরল একটা হচ্ছে বিউটাইল কোলিনেস্টেরল বা সিউডো কোলিনেস্টেরল এনজাইম, তাই না? অ্যাসিটাইল কোলিনেস্টেরল এবং বিউটাইলেটেড কোলিনেস্টেরল এনজাইমকে বাধা দিবে বা সিউডো কোলিনেস্টেরল এনজাইমকে বাধা দিবে। এরা মাস্ক্রেনিক ফাংশনও দেয় এবং নিকোটিনিক ফাংশনও দেয়। মেনলি ডিরেক্ট অ্যাকশন স্কেলেটাল মাসেল উপর কাজ করে। ক্লিনিক্যাল কিছু ইউজ আছে, যেমন হচ্ছে টু রিভার্স স্কেলেটাল মাসেল প্যারালাইসিস। স্কেলেটাল মাসেল প্যারালাইসিস থাকলে সেটা রিভার্স করতে বা ঠিক করতে হেল্প করবে। মাইস্থেনিয়া গ্র্যাভিসে হেল্প করবে। পোস্ট অপারেটিভ প্যারালাইটিক আইলিয়াসে হেল্প করবে। বা ইউরিনারি রিটেনশন হলে এটা ইউজ করা হয়। কোবরা সাপে যদি বাইট করে তখন আমরা নিওস্টিগমিন ব্যবহার করতে পারি, তার সাথে আমরা অ্যাট্রোপিন ইউজ করতে পারি। তো এখানে দুটো জিনিস, একটা হচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস, একটা আননোন কথা, পোস্ট অপারেটিভ প্যারালাইটিক আইলিয়াস, এই দুটো জিনিস অনেকে বুঝে না। তো মাইস্থেনিয়া গ্র্যাভিসটা হচ্ছে এটা একটা মাসলের সমস্যা, মাসল উইক হয়ে যায়। তো মেনলি আমাদের চোখের মাসল, ফেসের মাসল এবং আমাদের খাবার গিলার সময় যে সোয়ালোয়িংয়ের যেসব মাসলগুলো আছে সেগুলো দুর্বল হয়ে যায়। তো এটা লং টার্ম একটা নিউরোমাসকুলার জাংশন ডিজিজ দ্যাট লিডস টু ভ্যারিং ডিগ্রিজ অফ দ্য স্কেলেটাল মাসল উইকনেস। স্কেলেটাল মাসল উইক হয়ে যায় মাইস্থেনিয়া গ্র্যাভিস। আর পোস্ট অপারেটিভ প্যারালাইটিক আইলিয়াসটা কি বোঝা যাচ্ছে, প্যারালাইটিক আইলিয়াস হবে, তাই না? এটা পোস্ট অপারেটিভ, মানে অপারেশনের পরে আইলিয়াম যদি প্যারালাইসিস হয়ে যায়, তাই না? অনেকটা এরকম ধরনের। টেম্পোরারি সিজেশন অফ বাওয়েল ফাংশন আফটার সার্জারি, আদার অ্যাবডোমিনাল সার্জারি ডিউ টু নন ম্যাটেরিয়াল কজ। আচ্ছা, তো এই যে এখানে ফিসোস্টিগমিন নিওস্টিগমিনের মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা এটা ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করি, ফিসোস্টিগমিন নিওস্টিগমিনের মধ্যে পার্থক্য বলো। ফিসোস্টিগমিন হচ্ছে আমরা সোর্সের মধ্যে পার্থক্য আছে। ফিসোস্টিগমিন ন্যাচারাল সোর্স থেকে পাওয়া যায়, আর নিওস্টিগমিন সিনথেটিক সোর্সে পাওয়া যায়। ফিসোস্টিগমিন এর কম্পাউন্ডটা হচ্ছে টারশিয়ারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, আর নিওস্টিগমিন হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড। ফিসোস্টিগমিন হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে, নিওস্টিগমিন ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না। এরপরে আমরা দেখব যে কিছু ইররিভার্সিবল অ্যান্টিকোলিনেস্টেরল ড্রাগ। ইরিভার্সিবল অ্যান্টিকোলিনেস্টেরল ড্রাগ আমরা দেখছিলাম যে এখানে আছে মেনলি প্যারাথিয়ন, ম্যালাথিয়ন এবং টেট্রাইথাইল পাইরোফসফেট। প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, টেট্রাইথাইল পাইরোফসফেট, এদেরকে একসাথে সাধারণত বলা হয় ওপিসি। ওসিপি হচ্ছে অন্য জিনিস, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। আর ওপিসি হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড। অর্গানোফসফরাস কম্পাউন্ডের মধ্যে প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, টেট্রাইথাইল পাইরোফসফেট, এই তিনটা ড্রাগের নাম মনে রাখবো। তো মেনলি ইউজড অ্যাজ এগ্রিকালচার ইনসেক্টিসাইড। এগ্রিকালচার ইনসেক্টিসাইডে মেনলি ইউজ করা হয়, সুইসাইডাল, হোমিসাইডাল পয়জনিংয়ে দেখা যায়। হ্যাঁ, ইকোথোফেট এটা সাধারণত গ্লুকোমাতে ইউজ হয়। ম্যালাথিয়ন, যে ম্যালাথিয়ন আমরা দেখলাম না, টেট্রাইথাইল পাইরোফসফেট, ম্যালাথিয়ন যেটা, সেটা হচ্ছে লোশন হিসেবে ইউজ হয়। এছাড়াও কিছু ড্রাগ আছে, সোম্যান, ট্যাবুন, এগুলো হচ্ছে নার্ভ গ্যাস, ইউজড অ্যাজ নার্ভ গ্যাস অ্যাট
ওয়ারফেয়ার অ্যান্ড টেরোরিজম, যুদ্ধক্ষেত্রে ইউজ হয়, টেরোরিজমের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, কোলিনার্জিক ড্রাগ আমরা তো দেখলাম যে কাকে কাকে দিব, এখন কাকে কাকে দিব না, কিছু কিছু কন্ডিশন আছে যে কোলিনার্জিক ড্রাগ আমরা দিব না, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা। কারণ যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়, আমরা দেখলাম যে এর ফার্মাকোলজিক্যাল ফাংশন আমরা দেখতে পেলাম যে এরা রেসপিরেটরি সিস্টেমে কী করে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, এবং যার ফলে অনেক সময় হাঁপানি হতে পারে, ডিসনিয়া শ্বাসকষ্ট, অনেক সময় অ্যাজমা হাঁপানি, আর ডিসনিয়া হচ্ছে শ্বাসকষ্ট, অনেক সময় এত বেশি ব্রঙ্কো কনস্ট্রিকশন করে যার ফলে শ্বাসকষ্ট হতে পারে, এবং আমরা দেখছি যে এরা সিক্রেশন বাড়ায় দেয়, জিআইটির সিস্টেমে সিক্রেশনগুলো বাড়ায় দেয়। তো সেক্ষেত্রে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি কারো থাকে তাদের আমরা কোলিনার্জিক ড্রাগ দিব না, কারণ এটা আরও অ্যাজমাটা আরও খারাপ হবে। পেপটিক আলসার ডিজিজ যদি থাকে, আমরা দেখলাম যে পোস্ট অপারেটিভ প্যারালাইটিক আইলিয়াসে আমরা দিই, কিন্তু পোস্ট অপারেটিভ প্যারালাইটিক আইলিয়াসে আমরা দিই, কিন্তু জিআইটির উপরে কী কাজ করে, জিআইটির হচ্ছে সিক্রেশন বাড়িয়ে দিচ্ছে, মোটিলিটি বাড়িয়ে দিচ্ছে। এখন যদি কারো কোনো জিআইটিতে যদি অবস্ট্রাকশন হয়, হ্যাঁ, অবস্ট্রাকটিভ মেকানিক্যাল অবস্ট্রাকশন অফ জিআইটি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আমি কোলিনার্জিক ড্রাগ দিই তাহলে মোটিলিটি আরও বাড়িয়ে দেবে, যার ফলে ওই অবস্ট্রাকশনটা আরও ক্ষতি হবে। এছাড়া অবস্ট্রাকটিভ ইউরিনারি রিটেনশন, আমরা দেখলাম যে কোলিনার্জিক ড্রাগ ইউরিনারি রিটেনশনে হেল্প করে। তো অবস্ট্রাকটিভ ইউরিনারি রিটেনশন থাকে, তো কোলিনার্জিক ড্রাগ দিয়ে তাহলে আরও বেশি রিটেনশন হবে, এবং তখন অবস্ট্রাকশনটার কারণে বের হতে পারবে না, এবং তখন হচ্ছে দেখা যাচ্ছে ফেটে যেতে পারে। হাইপারথাইরয়েডিজম, আমরা দেখলাম যে এরা হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন সিক্রেশনগুলোকে বাড়ায় দেয়, থাইরয়েড হরমোন সিক্রেশন বাড়ায় দেয়, এবং অ্যাড্রেনাল যেই কর্টেক্স অ্যাড্রেনাল সিক্রেশনগুলো বাড়ায় দেয়, অ্যাড্রেনালিন, নরএড্রেনালিন, ডোপামিন এগুলোকে বাড়ায় দেয়। তো হাইপারথাইরয়েডিজম হলে আমরা তাদেরকে দিব না। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যদি হয়, যেহেতু ব্লাড প্রেশার বেড়ে যায়, এই জন্য আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে এটা দেওয়া যাবে না। তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে আমরা দিতে পারবো না, পেপটিক আলসার ডিজিজ হলে আমরা দিতে পারবো না, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে দিব না, হাইপারথাইরয়েডিজম হলে দিব না, অবস্ট্রাকটিভ ইউরিনারি রিটেনশন হলে দিব না, মেকানিক্যাল অবস্ট্রাকশন অফ জিআইটি মেকানিক্যাল অবস্ট্রাকশন হলে আমরা দিব না। এখন ওসিপি যে পয়জনিং, আমরা অ্যাসিটাইলকোলিন দিতে বেশি হয়ে গেছে এখন, বা যে কোনো একটা ড্রাগ, যে মেথানিকল, কার্বাকল বা ফিসোস্টিকমিন, নিওস্টিকমিন, যেটাই হোক একটা ড্রাগ দিতে বেশি হয়ে গেছে, তখন যে পয়জনটা হবে সেটা তো হচ্ছে আমাদের এই যে কোলিনার্জিক ড্রাগ পয়জনিং। কিন্তু আমরা সাধারণত কোলিনার্জিক ড্রাগ পয়জনিং দেখতে পাই না, আমরা সাধারণত দেখতে পাই যেসব কোলিনার্জিক ড্রাগগুলো ইরিভার্সিবল অ্যান্টিকোলিনার্জিক এনজাইম যেগুলো আছে ইনডিরেক্ট, সেই ড্রাগগুলা, বিশেষ করে প্যারাথিওন, ম্যালাথিওন, টেট্রাইথিল পাইরোফসফেট, এই ড্রাগগুলোতে দেখা যায় যে সাধারণত ওপিসি পয়জনিং হয়। তো এদের কিছু সাইন সিমটম আমরা দেখবো। সাইন সিমটমকে আমরা বোঝার সুবিধা না 3 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মাস্কারিনিক ম্যানিফেস্টেশন, একটা হচ্ছে নিকোটিনিক ম্যানিফেস্টেশন, একটা হচ্ছে সিএনএস ম্যানিফেস্টেশন। তো আমরা মাস্কারিনিক ম্যানিফেস্টেশনে দেখবো যে সকল সিক্রেশনকে বাড়ায় দিবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে, ব্রঙ্কিয়াল সিক্রেশন বাড়ায় দিবে, স্যালাইভেশন করবে, ল্যাক্রিমেশন করবে, মায়োসিস, চোখের পিপিল ছোট করে দেবে, মায়োসিস করবে, ইউরিনারি ইনকন্টিনেন্স তৈরি করবে। আর তার সাথে দুটো জিনিস মনে রাখতে হবে, ব্র্যাডিকার্ডিয়া এবং হাইপোটেনশন, হার্টবিট কমাই দিবে, ব্লাড প্রেশারও কমাই দিবে। আর নিকোটিনিক ম্যানিফেস্টেশনে এটার হবে উল্টা, মানে হার্টবিটও বাড়ায় দেবে, ব্লাড প্রেশার বাড়ায় দেবে, হাইপারটেনশন করবে, ট্যাকিকার্ডিয়া করবে, এবং তার সাথে মাস্কুলার ফ্যাসিকুলেশন করবে। আর সিএনএস ম্যানিফেস্টেশনে দেখা যাবে যে রেস্টলেসনেস হবে, নার্ভাস সিস্টেমে কিছু সমস্যা দেখা যাবে, রেস্টলেসনেস হবে, ইনসোমনিয়া হবে, ঘুমাবে না, কনফিউশন করবে, কনভালশন করবে, এছাড়া রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, সার্কুলেটরি কলাপস হতে পারে, মাইক্রোলিয়ার ইনফ্রাকশন বা সার্কুলেটরি কলাপস হতে পারে, অবস্ট্রাকশন হতে পারে। এটা ম্যানেজমেন্ট। তো ওপিসি পয়জন হলে আমরা কি ম্যানেজমেন্ট দিব? এখানে হচ্ছে কন্টামিনেটেড ক্লথিং যদি থাকে, ওই যে ওপিসি পয়জনিংটা, ওই যে আমরা দেখলাম যে এগ্রিকালচার অনেক সুইসাইড করার চেষ্টা করে, তো এগুলো যদি ক্লথে ভরে থাকে সেগুলো আমরা চেঞ্জ করতে হবে এবং ওয়াশ আউট করতে হবে, স্কিনটা ধুয়ে ফেলতে হবে। এরপরে আমরা গ্যাস্ট্রিক লেভেজ দিব, স্টোমাক ওয়াশ করবো। এরপরে ক্লিয়ার দ্য এয়ারওয়েতে কোনো কিছু লেগে থাকলে আমরা ক্লিয়ার করবো, পরিষ্কার করবো। এরপর যদি অক্সিজেন দরকার হয় আমরা অক্সিজেন দেবো। এরপরে আমাদেরকে অ্যান্টিডোট দিতে হবে। এর ওপিসি পয়জনের স্পেসিফিক অ্যান্টিডোট হচ্ছে অ্যাট্রোপিন ইনজেকশন। অ্যাট্রোপিন ইনজেকশন আমরা ইন্ট্রামাস্কুলার দিতে পারি, ইন্ট্রাভেনাসও দিতে পারি। কতটুকু দিব? 2 মিলিগ্রাম দিব। কতক্ষণ ধরে দিব? এটা রিপিটেডলি দিতে হবে, 15 থেকে 60 মিনিট ধরে দিতে হবে ইন্টারভাল, এবং ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো, 15 থেকে 60 মিনিট পর্যন্ত দিতে থাকবো, এবং ততবার দিতে থাকবো যতক্ষণ না অ্যাট্রোপিনাইজেশন হবে। যে চোখের পিপিল ছোট হয়ে গেছে, যতক্ষণ না পিপিলটা বড় হবে ততক্ষণ পর্যন্ত দিতে থাকতে হবে। অ্যাট্রোপিন অ্যান্টাগোনাইজ দ্য পেরিফেরাল মাস্কুলাইন অ্যান্ড সেন্ট্রাল ইফেক্ট। এরপরে আমরা পেশেন্টকে অক্সিম গ্রুপের ড্রাগ দেবো, প্র্যালিডক্সিম,
প্র্যালিডক্সিম ইনজেকশন দিব, সেটা আমরা 1 গ্রাম করে দিতে পারি এবং এটা র্যাপিডলি দিব, 1 গ্রাম 4 ঘন্টার মধ্যে দিব। আর যদি পেশেন্ট আগে ভাগে আসে, একটু দ্রুত আসে, তাহলে সাধারণত এসব পেশেন্টগুলো দ্রুত আসে না, একটু দেরিতে আসে। যদি আগে ভাগে আসে তাহলে আমরা আইভিতে দিব এবং স্লো দিব। আর যদি পেশেন্ট দেরিতে আসে তাহলে আমরা ইন্ট্রামাসকুলার দিব এবং 1 গ্রাম 4 ঘন্টার মধ্যে দিব। এছাড়াও যদি পেশেন্টের অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করে বা সেকেন্ড ইনফেকশন ডেভেলপ করে, তো সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিব। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।